হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 9 থেকে রোম্যান্টিক পোয়েটদের ব্যাপারে আলোচনা করব। তো রোম্যান্টিক পোয়েটদের লিস্ট তোমাদের আগের ক্লাসে আমি করিয়েছিলাম। তো আজকে আমরা এক এক করে রোম্যান্টিক লিটারেচারে যে সমস্ত রোম্যান্টিক পোয়েটরা ছিলেন তাদের ব্যাপারে জানবো। তো আজকের ক্লাসটা রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারে। দেখো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোম্যান্টিক পোয়েট। তো আজকের ক্লাস তার ব্যাপারে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, William Wordsworth was one of the greatest romantic poets in English literature. He is often called the father of romantic poetry. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে আমি প্রথমে এই জন্যই রেখে, দেখো তোমাদের সিলেবাসে 6 জন রোম্যান্টিক পোয়েটদের ব্যাপারে দেওয়া আছে। তো ফার্স্টে আমি তোমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারে প্রথম পড়াচ্ছি। আমার ফার্স্ট ক্লাস তোমাদের রোম্যান্টিক পোয়েটদের ব্যাপারে যদি বলে থাকি, তা সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারে রয়েছে, কারণ তাকে হচ্ছে রোম্যান্টিক পোয়েটের ফাদার অফ রোম্যান্টিক পোয়েট্রি বলা হয়ে থাকে। ঠিক আছে? He believed that poetry should be simple, natural and full of emotions. Instead of writing about kings and wars, he wrote about ordinary people and nature. দেখো, এর আগের যে পিরিয়ড ছিল ক্লাসিক্যাল পিরিয়ড, সেখানে কিন্তু কিংদের ব্যাপারে, নোবেলম্যানদের ব্যাপারে, তারপর হচ্ছে ব্যাটেল, এই সমস্ত কিছু নিয়ে লেখা হতো, সোসাইটি, পলিটিক্স। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যিনি আছেন, তিনি মনে করতেন যে পোয়েট্রি সিম্পল হওয়া উচিত, ন্যাচারাল হওয়া উচিত এবং ফুল অফ ইমোশন থাকা উচিত পোয়েট্রিতে। যে কারণে তিনি এই কিং, তারপর ব্যাটেল, এই সমস্ত টপিকগুলোকে স্কিপ করে তিনি কিন্তু অর্ডিনারি পিপলদের উপরে লিখতে পছন্দ করতেন এবং নেচার, ঠিক আছে, নেচারের ওপর তিনি কিন্তু অসংখ্য পোয়েট্রি লিখেছেন। আচ্ছা, ওয়ার্ডসওয়ার্থ লাভড নেচার ডিপলি। দেখো, নেচারের প্রতি ওয়ার্ডসওয়ার্থ আলাদা একটা অবসেশন ছিল এবং তিনি হচ্ছে নেচার পোয়েট হিসেবেই কিন্তু অনেক বেশি ফেমাস, এবং নেচারের প্রতি তার আলাদাই কিন্তু একটা টান আমরা দেখতে পাই। হি বিলিভ দ্যাট নেচার কুড টিচ আস ইম্পর্টেন্ট লেসন্স। টু হিম নেচার ওয়াজ লাইক আ টিচার, ফ্রেন্ড অ্যান্ড গাইড। দেখো, নর্মালি নেচার আমরা অর্ডিনারি মানুষরা নেচারকে হচ্ছে আ প্লেস অফ পিস হিসেবে জানি, যে যেখানে গেলে আমরা শান্তি পাই, আমাদের মাইন্ড রিল্যাক্স হয়। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ মনে করতো তার কাছে নেচার ছিল একজন টিচার, ফ্রেন্ড এবং গাইড। তিনি মনে করতেন নেচারের থেকে অনেক কিছু শেখার আছে। ঠিক আছে? In his poems, he described the beauty of rivers, mountains, flowers and birds. এবং এই কারণে তিনি কিন্তু কান্ট্রি সাইড এরিয়াটা অনেক বেশি পছন্দ করতেন, এবং তিনি তার পোয়েমগুলোতে কিন্তু বার্ডস, তারপর রিভার, মাউন্টেন, এইসব নিয়েই কিন্তু লিখেছেন। He felt peaceful and happy in natural surroundings. কারণ এই প্রাকৃতিক পরিবেশে থাকতে তার ভীষণ রিল্যাক্সিং লাগতো, তার নিজেকে খুব পিসফুল তিনি কিন্তু থাকতেন। ঠিক আছে? His famous poem lines composed a few miles above Tintern Abbey shows his love and respect for nature. তার একটা বিখ্যাত পোয়েম আছে যার নাম হচ্ছে composed a few miles above Tintern Abbey। এটা তোমাদের সিলেবাসে রয়েছে। এখানে এই যে পোয়েমটা, এটা তার ফেমাস পোয়েম। এখানে তিনি নেচারের প্রতি তার কত আর কি ভালোবাসা, তার রেসপেক্ট, তিনি নেচারকে খালি ভালোবাসেন না, নেচারের প্রতি তার কিন্তু আলাদা একটা রেসপেক্ট রয়েছে, এবং তার সেই রেসপেক্ট, তার সেই ভালোবাসা, সেটা কিন্তু এই টিন্টার্ন অ্যাবে যে পোয়েমটা আছে সেখানেই কিন্তু তিনি খুব সুন্দর করে ডেসক্রাইব করেছেন। Another important idea in Wordsworth poetry is childhood. দেখো, অর্ডিনারি পিপল, নেচার, দেখো মেনলি তিনি নেচার লাভার এবং নেচারের ওপরে তিনি অনেক পোয়েম লিখেছেন, এবং নেচার বাদ দিয়েও তার পোয়েট্রির আরও একটি ইম্পর্টেন্ট যেটা আইডিয়া, সেটা হচ্ছে চাইল্ডহুড। ঠিক আছে? He believed children are pure and close to nature and God. দেখো, চাইল্ডহুড বা চিলড্রেনদের নিয়ে তার আলাদা একটা তার আর কি ভাবনা চিন্তা ছিল। তিনি মনে করতেন যে শিশুরা যথেষ্ট পিওর, যেরকম নেচার যেরকম পবিত্র, ঠিক তেমনই শিশুরাও হচ্ছে পবিত্র। ঠিক আছে? এবং তিনি শিশুদের কিন্তু গডের সাথে তুলনা করেছেন, বলেছেন যে শিশুরা হচ্ছে ভগবানের খুব ক্লোজ এবং নেচারেরও খুব ক্লোজ। কাজেই তিনি চিলড্রেনদের নিয়ে তিনি কিন্তু অসংখ্য কবিতা কম্পোজ করেছেন। In
ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, তার লেখা ইম্পর্টেন্ট এবং খুব ফেমাস একটা ওড রয়েছে। হি রাইটস অ্যাবাউট দ্য স্পিরিচুয়াল কানেকশন বিটুইন চাইল্ডহুড অ্যান্ড নেচার। শুরুতেই বললাম তিনি নেচারকে যেরকম পিওর হিসেবে ডেসক্রাইব করেছেন, ঠিক তেমনই চিলড্রেনদের কিন্তু তিনি পিওর এবং তাদেরকে মানে ক্লোজ টু নেচার এবং ক্লোজ টু গড বলে মনে করেছেন, যে শিশুরা হচ্ছে ভগবানের কাছের মানুষ এবং প্রকৃতিরও খুব কাছের। এবং তার একটা বিখ্যাত ওড যার নাম হচ্ছে ওড ইন্টিমেশনস অফ ইমর্টালিটি, এখানে তিনি লিখেছেন যে বাচ্চাদের সাথে মানে বিশেষ করে শৈশবকাল, আমাদের যে চাইল্ডহুড থাকে সেই শৈশবকালের সাথে কিন্তু নেচারের একটা স্পিরিচুয়াল কানেকশন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, ওয়ার্ডসওয়ার্থ অলসো ফোকাসড অন ইমাজিনেশন ইমোশন। নেচার গেল, চাইল্ডহুড গেল, নেক্সট আমরা ওয়ার্ডসওয়ার্থের লেখার যে থিম দেখতে পাবো সেটা হচ্ছে ইমাজিনেশন অ্যান্ড ইমোশন, কল্পনা এবং আবেগ। He believed poetry is the spontaneous overflow of powerful things. He often wrote in a simple style so that everyone could understand his poems. এবার দেখো তিনি মনে করতেন যে পোয়েট্রি সহজ হওয়া উচিত এবং সহজবোধ্য হওয়া উচিত, যাতে যে কোনো মানুষ পোয়েট্রিকে বুঝতে পারে, পোয়েট্রি পড়তে পারে। এবং তাই কিন্তু তিনি তার লেখার স্টাইলটাকে ভীষণ সিম্পল রেখেছিলেন এবং তিনি সিম্পল স্টাইলে তার পোয়েট্রিগুলো লিখতেন, যাতে সমস্ত ধরনের মানুষ তার লেখাগুলো পড়তে পারে, বুঝতে পারে। This was different from older poets who used complex language. দেখো এর আগে ক্লাসিক্যাল পিরিয়ডে আমরা দেখেছিলাম যে সেখানকার রাইটাররা ভীষণ কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, মানে লেখাটাকে আরও ঝা চকচকে করার জন্য, আরও জটিল করার জন্য অনেক কিছু তারা হচ্ছে ইউজ করতো লেখার মধ্যে, অনেক এক্সট্রা হচ্ছে যেরকম তারা রিটরিক রাখতো, আরও অনেক কিছু রাখতো লেখাটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য। এতে করে কি স্কলার্স আর সেরকম জ্ঞান মানুষ ছাড়া কিন্তু অর্ডিনারি মানুষরা সেই লেখার মর্ম খুব একটা বুঝতে পারতো না। ওয়ার্ডসওয়ার্থের সাথে এখানেই ডিফারেন্ট রয়েছে যে ওল্ডার পোয়েটরা, ঠিক আছে, আগের যারা পোয়েট ছিলেন তারা তাদের লেখার মধ্যে কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন, যেখানে ওয়ার্ডসওয়ার্থ ভাবলেন যে যদি আমি আমার লেখাটাকে সহজ স্টাইলে আর কি প্রেজেন্ট করতে পারি তাহলে সেটা সবাই বুঝতে পারবে। মেন তো একটা লেখার ইমোশনটাকে বুঝতে পারা, সেই লেখার যেটা হচ্ছে ইনার মিনিং সেটাকে বুঝতে পারা। তো যদি লোক পড়তে না পারে তাহলে লোক কি করে বুঝবে? আর তাই কিন্তু তিনি ভীষণ সিম্পল স্টাইলে লিখতেন। He also wrote with Samuel Taylor Coleridge a famous book called Lyrical Ballads in 1798. এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তিনি স্যামুয়েল টেলর কোলরিজের সাথে মিলে লিরিক্যাল ব্যালেড বলে কিন্তু একটি ফেমাস বুক আর কি পাবলিশ করেন 1798-এ। দিস বুক মার্ক দ্য বিগিনিং অফ দ্য রোম্যান্টিক এজ ইন ইংল্যান্ড। আর তার এই যে বইটা, ফেমাস বইটা লিরিক্যাল ব্যালেড, এটাকে কিন্তু রোম্যান্টিক এজ বা রোম্যান্টিক পিরিয়ডের স্টার্টিং ডকুমেন্ট বলে মনে করা হয়, ঠিক আছে। ইন কনক্লুশন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ আ ট্রু রোম্যান্টিক পোয়েট। তো তার যে লেখা ধরনগুলো দেখে আমরা এটা বুঝলাম যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিন্তু আদতে একজন রোম্যান্টিক পোয়েট ছিলেন। তার লেখার স্টাইলগুলো কি কি? নেচার, চাইল্ডহুড, ইমোশন অ্যান্ড ইমাজিনেশন। তো এই সমস্ত কিছু কিন্তু রোম্যান্টিসিজমের ফিচার্স বা থিম বলা চলে। কাজেই আমরা অনায়াসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে কিন্তু একজন সত্যিকারের রোম্যান্টিক পোয়েট বলে কনসিডার করতে পারি। হি লাভড নেচার, valued human emotion, celebrated childhood and used simple language. কেন তাকে আমরা রোম্যান্টিক পোয়েট বলতে পারি? কারণ তিনি প্রকৃতি ভালোবাসতেন, তার লেখার মধ্যে হিউম্যান ইমোশনের তিনি মূল্যবোধ করতে পারতেন। এছাড়াও তিনি চাইল্ডহুড সম্পর্কে তিনি অনেক কিছু লিখেছেন, যে শৈশবকাল বা চাইল্ডহুড হচ্ছে মানুষের কি জীবনের সেই রঙিন মোমেন্টগুলো, জীবনের সেই সুন্দর মুহূর্তগুলো যেগুলোকে মানুষ সারা জীবন মনে রাখে। এছাড়াও তিনি তার লেখার মধ্যে কিন্তু সিম্পল স্টাইল, সিম্পল ল্যাঙ্গুয়েজে তিনি লিখতেন। His poems still inspire readers to see the beauty of the natural world and to listen to their hearts. তো তার যে লেখা পোয়েমগুলো আছে সেগুলো কিন্তু মানে বর্তমান জেনারেশনকেও অনেক বেশি ইন্সপায়ার করে সুন্দর করে ফ্রিলি লিখতে, এবং অবশ্যই কিন্তু নেচার, ইমাজিনেশন, হিউম্যান ইমোশন, চাইল্ডহুড এই সমস্ত থিমের ওপর বেস করে লিখতে কিন্তু তিনি সাহায্য করেছেন, এবং অনেকে তার এই লেখাটাকে কিন্তু ফলো করে আজও, ঠিক আছে।
তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উপরে। এক একে করে কিন্তু তোমাদের আমি আদার্স যে রোম্যান্টিক পোয়েটরা রয়েছে তাদের ব্যাপারেও আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমাদের এতটুকুই ছিল। তো ক্লাসটা শেষ করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনোটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিও। এছাড়াও তোমাদের কোর্স ফি আগের সেমিস্টারের মতো এই সেমিস্টারে তোমাদের রয়েছে মাত্র 1199 টাকা। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।